সন্ধ্যা। ভিউজ বাংলাদেশের বিশ্বমাতানো বিশ্বকাপ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানটায় ফিফা বিশ্বকাপ যেটা চলছে 2026 সেটা নিয়ে আলাপ আলোচনা করে থাকি এবং আমি মারিয়া সালাম। আজকে আমাদের সাথে আছেন হীরা ভাই। মূলত হীরা ভাই এই আলাপটা করেন এবং আজকের আলাপটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যে আজকে বিশ্বকাপের যে 48টি দল তারা সবাই কিন্তু তাদের প্রথম ম্যাচটা শেষ হয়ে গিয়েছে। আজকে রাত থেকে দ্বিতীয় ম্যাচটা খেলা শুরু হবে। এ কারণে এই সময়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো সেই বিষয়ে আমরা আলাপ করব। তার আগে গতকাল রাতে বা আজকে সকালে যে ম্যাচগুলো হয়ে গিয়েছে সেটা নিয়ে মূলত একটু আলাপ করতে হবে। তো গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত মূলত 4টা ম্যাচ হয়েছে। এর মধ্যে 3টা ছিল খুবই ফেভারিট বা হাই প্রোফাইল যে ম্যাচগুলো। এটা হচ্ছে পর্তুগাল এবং কঙ্গোর মধ্যে, আর হচ্ছে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া। আমরা জানি ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া সবসময় খুব আর্চ রাইভাল বলা হয় এবং তাদের মধ্যে যে ম্যাচটা ছিল, আরেকটা ম্যাচ ছিল উজবেকিস্তান এবং কলম্বিয়ার মধ্যে, এবং আরেকটা ম্যাচ ছিল ঘানা এবং পানামার মধ্যে। তো আজকে আমরা শুরুতেই মানে হীরা ভাই আপনি ইয়ের ম্যাচটা দিয়ে, পর্তুগাল এবং কঙ্গোর ম্যাচটা দিয়ে একটু শুরু করেন। ধন্যবাদ আপা। যে আমরা দেখলাম যে ফেভারিট দলগুলো যারা আছে বা এবার শিরোপা প্রত্যাশী বলেন, তাদের ম্যাচগুলোর মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল। আজকের ম্যাচটা ছিল কয়েকটা ম্যাচের মধ্যে খুবই ইম্পর্টেন্ট, গতকাল রাতে যেগুলো হলো। তো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচটা ছিল ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মধ্যে। এরপরেই আমরা বলবো যে পর্তুগাল আর ডিআর কঙ্গোর সঙ্গে, আর কলম্বিয়ার ম্যাচ তো ছিলই। তো যেটা বললেন ঠিকই যে আমরা ইম্পর্টেন্ট ম্যাচ ধরেছি যে ইংল্যান্ড ক্রোয়েশিয়া, আমরা পর্তুগাল এবং কঙ্গোর ম্যাচটা ইম্পর্টেন্ট ধরি নাই, খুব স্বাভাবিকভাবেই ধরি নাই। কারণ হচ্ছে যে কঙ্গো পর্তুগালের থেকে 36 ধাপ পিছিয়ে ফিফা র্যাঙ্কিং এবং 52 বছর পরে ফুটবল খেলতে আসছে। তারা কঙ্গো আগে তাদের এই নামেও খেলে নাই, তারা জায়ার নামে খেলেছে, এখন তারা ডিআর কঙ্গো নামে খেলছে। এই কঙ্গো দলটা আফ্রিকান টিম। আপনি দেখেন যে আফ্রিকান টিমগুলো এবার যা করছে, যে মরক্কো বলেন, এই কঙ্গো, ঘানা, তারপরে হচ্ছে আপনার সাউথ আফ্রিকা, প্রত্যেকেই কিন্তু ভালো খেলছে। অবশ্যই। তো এইখানে কেপ ভার্দে পর্যন্ত একটা নতুন দল, তারাও কিন্তু স্পেনের সঙ্গে ড্র করেছে। তো সেই হিসাবে আমি বলবো যে কঙ্গো ঠিকই আছে। ম্যাচটা এক গোলে ড্র হয়েছে। তো কিন্তু মূল বিষয়, চিন্তার বিষয় সেটা হচ্ছে যে এই ম্যাচটা আসলে পর্তুগাল কেমন খেলেছে। আপনারা জানেন যে স্পেনও কিন্তু কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র করেছে, কিন্তু বিষয়টা কিন্তু স্পেনের ক্ষেত্রে আলাদা। তারা গোল দিতে পারে নাই, কিন্তু পুরো ম্যাচটাই তারা নিয়ন্ত্রণ করেছে, 78% বল পায়ে রেখেছে, অ্যাটাক করেছে ফুল টাইমই। তারা 22টা অ্যাটাক করেছে। কঙ্গো কেপ ভার্দে মাত্র একটা অ্যাটাক করেছিল। পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ছিল তাদের। কেপ ভার্দে আসলে খেলেই নাই, তারা শুধু পুরাটা টাইম 90 মিনিট শুধু বলটা ডিফেন্ড করেছে। আর কালকে রাতে যেটা হলো, পর্তুগালের ম্যাচটা ঠিক উল্টা চিত্র। পর্তুগালের চোখে চোখ রেখে খেলেছে কালকে ডিআর কঙ্গো, এবং সমান খেলেছে পর্তুগালের সঙ্গে। প্রথমে গোল হজম করে সেই গোল পরিশোধ করেছে তারা, এবং একের পর এক যে পর্তুগালের আক্রমণ সেটা প্রতিহত করেছে, এবং কাউন্টার অ্যাটাকে কিন্তু পর্তুগালের একদম দিশাহারা করে ফেলেছে। বিশেষ করে যেটা যে পর্তুগালের আমরা জানি যে স্টার, মানে একদম আন্তর্জাতিক মানে যে স্টার, পর্তুগালের কিন্তু বাংলাদেশে ফ্যানই হচ্ছে রোনালদোর জন্য, ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। তো ক্রিস্টিয়ানো রোনালদোর যেটা যে তার পারফরমেন্স নিয়ে সবার একটা উচ্চাশা ছিল যে অনেক কিছু হবে আর কি। তো সেই জায়গা থেকে যেমন মেসি এসেই হ্যাট্রিক করেছে, একটা চমক দেখিয়েছে, কিন্তু রোনালদোর খেলাটা ছিল মনে হচ্ছে খুবই নিষ্প্রভ। এবং কালকে দেখেন, কালকে হ্যারি কেন সেও কিন্তু তার নামের প্রতি সুবিচার করেছে। তো শুধুমাত্র কালকের ম্যাচটা ইন্টারন্যাশনাল কয়েকটা মিডিয়া দেখলাম আমি, যে ওখানে লেখা হচ্ছে যে পর্তুগাল নিখোঁজ পর্তুগাল একটা হেডলাইন করেছে। তো এই নিখোঁজ দেখে আমি বললাম যে এটা কি নিখোঁজ? সে কি ম্যাচের পরে নিখোঁজের পরে দল? না, ম্যাচের মধ্যেই সে নিখোঁজ ছিল, মানে মাঠে ছিল, মাঠে ছিল। রয়টার্সও করলো যে এরকম, যে মাঠে ছিল কিন্তু মাঠে বসে সে নিখোঁজ ছিল। তো এটা তারা ফান করে বলেছে, কিন্তু ফান না, সত্যিকার অর্থেই কালকে একদম পর্তুগালের ম্যাচে রোনালদোকে তারা, আমি একটা পরিসংখ্যান আমি দেখলাম যে সে রোনালদো হচ্ছে
প্রথম হাফে মাত্র 16টা বল টাচ করেছে এবং পুরা ম্যাচে হচ্ছে সে 24টা বল টাচ করেছে। মানে আপনি বোঝেন যে একজন রোনালদোর মতো স্ট্রাইকার, তার মতন খেলোয়াড়, কিংবদন্তি পর্যায়ে একজন খেলোয়াড়, এতগুলো ব্যালন ডিয়ার সবচেয়ে বেশি তার, একটা ম্যাচে খুব ইম্পর্টেন্ট একটা জাতীয় দলের ম্যাচ এবং তার লাস্ট টুর্নামেন্ট এটা বিশ্বকাপের, সেই ম্যাচে তাকে আসলে এইভাবে নিষ্প্রভ দেখাটা আসলে, এবং কয়েকটা খেলায় যে খেলার মধ্যে কয়েকটা অংশেই তো আমি দেখলাম যে লাস্ট ফিনিশিংয়ে যে টাচটা ডিয়ার কঙ্গোর একদম ডি বক্সের মধ্যে একটা টাচ ছিল যেটা হয়তো গোল পোস্টে রাখতে পারলেই গোল হতো, কিন্তু সেটা তো সে বাইরে দিয়ে মেরেছে রাইট সাইডের বল পোস্টের সামনে দিয়ে। তো এই যে জিনিসগুলো শুধু আজকে আমি বলবো যে রোনালদো না, পুরা দলের খেলোয়াড়দের কারোর মধ্যেই নুনো মেন্ডেস এত বড় প্লেয়ার, তার মধ্যে আমি দেখলাম যে ওরকম ভিতিনহা কি খেললো কালকে, তাদের আসলে মানে তাদের খেলার মধ্যে ওই ধারটাই ছিল না। যে ধারে ধরেন যে ব্রাজিলও সেকেন্ড হাফে এসে মরক্কোর সঙ্গে যেই ধারে খেলেছে, এটা ছিল না। স্পেন যেটা খেললো যে পুরা খেলায় হয়তো গোল দিতে পারে না, কিন্তু ঝড়ের গতিতে আক্রমণ করেছে পুরো 90 মিনিট, কিন্তু বলটা তাদের পায়ে ছিল। কিন্তু কালকে পর্তুগাল আসলে সেই খেলাটাও খেলে নাই। এবং আমরা যদি পরিসংখ্যান দেখি যে ক্রিস্টিয়ানো রোনালদোর লাস্ট যে 10টা ম্যাচ সবগুলো কিন্তু সে গোল শূন্য ছিল, এটাই তো সেটার প্রভাবও হয়তো। হ্যাঁ, তারপরে তাদের কোচ যেটা বললো যে আপনি কেন 90 মিনিট খেলালেন, সাংবাদিকের প্রশ্নে সে বললো যে না, এটা দরকার ছিল আমার, এটা আমাদের স্ট্র্যাটেজি, এটা আমি এই পুরাটা আমি ফাঁস করব না। হতে পারে তাদের একটা স্ট্র্যাটেজি থাকতে পারে। আমরা আশা করব যে এরপরের দ্বিতীয় ম্যাচ থেকে তারা হয়তো আসলে যে পর্তুগাল সেটাকে হয়তো আমরা উপস্থিত পাবো আর কি। প্রথম ম্যাচে হয় অনেক সময় এরকম হোঁচট খায়, কেউ স্বাভাবিক খেলাটা খেলতে পারে না, বড় দলগুলোর ক্ষেত্রে এটা হয়। আমরা আশা করব সেকেন্ড ম্যাচ থেকে রোনালদো। আর এদিকে তো ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার যে ম্যাচটা ছিল, আমরা জানি যে সব সময় ধরা হয় যে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া খুব প্রতিপক্ষ হিসেবে ধরা হয়, এবং ম্যাচটা কিন্তু সত্যিকার অর্থে এই আসরে এই প্রথম যে 48টা দলের খেলা শেষ হলো, যে কটি ম্যাচ আসলে মনে করার মতো বা দুই দলই খুব মানে হাড্ডাহাড্ডি যেটাকে বলা হয়, সেই রকম একটা ম্যাচ ছিল গতকালের ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার ম্যাচটা। কিন্তু গোলের যে মানে রেশিওটা, সেই হিসেবে হয়তো ক্রোয়েশিয়া একটু পিছিয়ে পড়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে যে গোল দিয়ে এটা বিচার করা যাবে না। ক্রোয়েশিয়া তার কালকে ফার্স্ট হাফে খুবই ভালো খেলেছে এবং তারা একের পর এক আক্রমণ করেছে। আপনি জানেন যে বারবার ইংল্যান্ড কিন্তু দুবার এগিয়ে গেল, তারপর ক্রোয়েশিয়া কিন্তু ম্যাচে ফিরলো, গোল সমতায় আনলো। তারা 1 গোল দিলে ইংল্যান্ড ক্রোয়েশিয়া শোধ করে দিল, 2 গোল দিলে ইংল্যান্ড ক্রোয়েশিয়া শোধ করে দিল। তো এইভাবে যাওয়ার পরে ওই টেম্পারটা আসলে ধরে রাখতে পারে ক্রোয়েশিয়ার সেই সোনালী প্রজন্মটা এখন নাই। তারা লাস্ট ওয়ার্ল্ড কাপের আগের 2টা ওয়ার্ল্ড কাপে তারা ফাইনাল পর্যন্ত গিয়েছিল, ওই ধারটা এখন নাই। আর তারপরে লুকা মদ্রিচের মধ্যে যে আগে যেই দ্রুত গতির একটা তার ড্রিবলিং, দ্রুত গতি খেলা, ওইটা কালকে ওইটাও দেখা গেল যে রোনালদোর মতনই একই অবস্থা, নিষ্প্রভ মনে হয়েছে। বয়সের একটা ছাপ রোনালদো এবং এই লুকা মদ্রিচ দুজনের মধ্যেই আছে। তো তারপর আমি বলবো হাড্ডাহাড্ডি এটা ছিল একটা হাই ভোল্টেজ ম্যাচ ফার্স্ট রাউন্ডের যতগুলো ম্যাচ আছে তার মধ্যেই। তো ইংল্যান্ড তাদের যাত্রা আবারও তাদের জাত চিনিয়েছে। হ্যারি কেন সে তার স্বরূপে ছিল। হ্যারি কেন ফুটবল বিশ্বকাপে সর্বাধিক পেনাল্টির গোল, 6টা গোল কালকে করেছে, এককভাবে সর্বাধিক গোলে আছে। তো এইটাই হচ্ছে যে ওই ম্যাচটা আমি মনে করি ঠিকই আছে। ইংল্যান্ড তার দল হিসেবে এবারে তাদের শিরোপা প্রত্যাশী, তারা 4 গোল দিয়েছে, ঠিকই আছে। এবার মানে গতকালের যে রাতের ম্যাচ, এটাতে আরেকটা খুবই এটাকে কি বলবো যে চমক জাগানো যে বিষয়টা ছিল, সেটা হচ্ছে উজবেকিস্তান এবং কলম্বিয়ার মধ্যে যে ম্যাচটা। কারণ উজবেকিস্তান এবার প্রথম বিশ্বকাপ এশিয়া দল হিসেবে প্রথম বিশ্বকাপ খেলতে এসেছে, সেই হিসেবে কলম্বিয়া তো আসলে অনেক শক্তিশালী এবং এক্সপিরিয়েন্সড একটা দল। তো ওইটা হচ্ছে কি যে আমি উজবেকিস্তানের প্রসঙ্গে আসি, যে উজবেকিস্তান হচ্ছে এশিয়ার কোয়ালিফায়ার রাউন্ডে তারা একদম গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসছে। তারা ভালোভাবে তারা এশিয়ার একটা টিম হিসেবে এশিয়ার প্রত্যেকটা টিমই ভালো খেলেছে এবার। তার মধ্যে কলম্বিয়ার সঙ্গে কালকে উজবেকিস্তানও ভালো খেলেছে। খেলার ফলাফলটা যেটা হয়েছে, এটা আসলে অত্যধিক পরিমাণে এক্সপিরিয়েন্স একটা দল, তাদের সঙ্গে লাস্ট মুহূর্তে যেটা হয় আর কি সেটাই হয়েছে। সেটা ছাড়া বাদ দিলে ম্যাচটা মোটামুটি দারুণ একটা ম্যাচ হয়েছে। স্কোর লাইন দিয়ে বিচার করলে হবে না। স্কোর লাইনটা হচ্ছে যে আপনি কালকে দিয়াজ যেইভাবে করে বলটা
মানে প্রথম গোলটার ক্ষেত্রে বলবো যে যেভাবে করে বলটা ওখানে থ্রু করলো, সেখান থেকে ওয়ান টাচে গোলটা হলো, যে ওই ধরনের পাস থেকে এটা একটা আর্ট। একদম আর্ট। ভিতর থেকে একটা বল দিল, বলটা সোজা চলে গেল তার স্ট্রাইকারের কাছে, সে জাস্ট পাটা ছোঁয়ালো, বলটা চলে গেল। এবং ওখানে কিন্তু একটা ব্যাপার ছিল, জাস্ট 1 সেকেন্ড যদি এদিক ওদিক হতো সে কিন্তু তাহলে কিন্তু গোলটা হতে হয় না, তাহলে ওটা অফসাইড হয়ে যায়। সেই টাইমিং তো এই ধরনের এক্সপিরিয়েন্স পরবর্তীতে দিয়াজ আবার হচ্ছে যে রদ্রিগেসের একটা থ্রু বল ছিল, সেখানে দিয়াজ যেটা করলো যে একদম দ্রুত গতির একটা শট নিল এবং ওইখান থেকে গোল দিল। তো এই বড় বড় প্লেয়ারদের কাছ থেকে এটাই আশা করা হয়, এবং সেই ধরনের জায়গায় কালকে উজবেকিস্তান হেরে গেছে। মূল খেলাটা তারা প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই ছিল, এবং তারা মানে শুরুর ম্যাচ হিসেবে এবং প্রতিপক্ষ কলম্বিয়া থাকা সত্ত্বেও উজবেকিস্তান আসলে যে খেলাটা খেলেছে দারুণ খেলেছে, এটা দারুণ আশা জায়গা নিয়ে খেলা। সেটাই। কিন্তু গতকাল যেটা হয়েছে, এটা দর্শকরা সবাই বলছেন যে এই আসরের সবচেয়ে নিষ্প্রভ ম্যাচ এই পর্যন্ত যেটা, সেটা মনে হয় ছিল ঘানা পানামার ম্যাচ। মানে খুবই গতানুগতিক একটা ফুটবল খেলা খেলেছে। না, এখানেও আমি বলবো যে আমার মতেও ঠিক আছে, কারণ হচ্ছে ঘানা পানামার ম্যাচটা যে কি হবে আমরাও বুঝতে পারছিলাম, যে ঘানা ধরেন কিছুটা এগিয়ে থাকলো, পানামা কিন্তু হচ্ছে আপনার আমেরিকান একটা দল, এরা কনকাফ কাপ অঞ্চলের একটা দল, সেই হিসাবে ক্যারিবিয়ান দল হিসাবে তারা তাদের কাছাকাছি একটা দেশে খেলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে খেলা হয়েছে, সেই হিসাবে আমরা প্রত্যাশা করেছিলাম যে পানামা ভালো খেলবে, সেটাই খেলেছে। পানামা তাদের সর্বসাধ্য দিয়ে খেলেছে, ঘানাও খেলেছে, পানামা অনেকগুলো সুযোগ তৈরি করেছিল, ঘানাও করেছে, কিন্তু কাজের কাজটা না, গোলটা হয় না। এবং একটা পর্যায়ে মনে হয়েছে দুই দলই কি ড্র করতে যাচ্ছে, এবং শেষ পর্যন্ত ঘানা তাদের শেষ মুহূর্তে তাদেরও সেই অভিজ্ঞতাটা কাজে লাগালো এবং শেষ মুহূর্তের গোলে একদম 95 মিনিটে একটা গোল দিয়ে তারা আসলে মানে এগিয়ে গেল। হ্যাঁ, এগিয়ে গেল। এ তো গেল গতকাল যে ম্যাচগুলো, প্রথম ম্যাচগুলো হয়ে গিয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে আজকে রাত থেকে যে ম্যাচগুলো হবে সেটা হচ্ছে একদম দ্বিতীয় ম্যাচ, এবং এই ম্যাচে আসলে ভাগ্যটা অনেকটাই নির্ধারিত হয়ে যাবে। ঠিক বলেছেন আপা। তো সেই ম্যাচগুলো নিয়ে একটু এখানে আপনি বললেন যে ভাগ্য নির্ধারণ, একদম ঠিক কথা, যে 3টা করে ম্যাচ, একটা হয়ে গেছে, দ্বিতীয় ম্যাচটা অনেক কিছুই নির্ভর করবে। ধরেন এখানে আমি বলবো আর্জেন্টিনা, ফ্রান্স, তারপরে হচ্ছে ইংল্যান্ড, এই ধরনের দল যারা আছে, যারা তাদের প্রথম ম্যাচে পূর্ণ পয়েন্ট পেয়েছে, তারা যদি দ্বিতীয় ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু থার্ড ম্যাচের আগেই তারা কোয়ালিফিকেশনটা নিশ্চিত হয়ে যাবে, তারা দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। হয়তো লাস্ট ম্যাচের জন্য তাদের পয়েন্টের একটা ব্যাপার আছে, অন্য দলের সেটা নির্ধারণ হবে যে গ্রুপ চ্যাম্পিয়ন না রানার আপ, অনেক ক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়নের নির্ধারণ হয়ে যাবে দ্বিতীয় অপোনেন্ট দলের খেলা অনুযায়ী। সেই অনুযায়ী এই কালকে আজকে রাত থেকে যে খেলাগুলো হবে ভাগ্য নির্ধারণী, আমি বলবো শুরুর ভাগ্য নির্ধারণী। হ্যাঁ, তৃতীয় ম্যাচ থেকে তো একদম ফাইনাল ভাগ্য নির্ধারণ হবে, এবং এই দ্বিতীয় ম্যাচগুলো থেকে সবার মোটামুটি একটা ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এবার আমি দেখলাম যে বিশ্বকাপে এই প্রথমবারের মতন এমন হয়েছে যে একদম বড় দলগুলো, অনেকগুলো যারা শিরোপা প্রত্যাশী, তাদের যে একটা, আমি বলবো এটা কি বলবো, ডিজাস্টার বলি, হ্যাঁ ডিজাস্টারই করলো, যেমন ব্রাজিল, হ্যাঁ তারপরে স্পেন, নেদারল্যান্ডস, পর্তুগাল, হ্যাঁ তারা যেই কাজগুলা করলো প্রথম ম্যাচেই, একেবারে আমি বলবো যে ড্র করছে যাদের সঙ্গে, এবং খুব বেশি বড় দলও না। তো এই ম্যাচগুলো তাদের জন্য একটা ওয়ার্নিং ছিল, অবশ্যই দ্বিতীয় ম্যাচ থেকে তাদের ঘুরে দাঁড়াতে হবে, না হয় তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে যদি পা হরকায়। ধরেন এখানে ড্র করলেও হারলে তো মোটামুটি বাদের পর্যায়ে চলে যাবে, এবং ড্র করলেও হ্যাঁ এইটা একটা ব্যাপার আছে। এবার যেহেতু 48 দলের মধ্যে সেকেন্ড রাউন্ড হবে প্রথমবারের মতন, আগে আমরা দেখেছি যে সেকেন্ড রাউন্ড হয় যে 16 দলের মধ্যে, তো এবার একটা চান্স দিয়েছে ফিফা যে প্রত্যেক দলের গ্রুপের হচ্ছে চ্যাম্পিয়ন এবং রানার আপের সঙ্গে সেরা তৃতীয়, এটা 12টা দল থেকে 8টা দলে চলে যাবে, মাত্র 4টা দল বাদ পড়বে তৃতীয়। সেই ক্ষেত্রে বড় দলগুলো একটা হয়তো। এখানে আবার আরেকটা যে বিষয়, যে এখন পয়েন্ট টেবিল যেটা আছে সেটাতে যে গ্রুপে যে ফার্স্ট বা
সেকেন্ড পজিশনে আছে, এই ম্যাচটার পরে কিন্তু ওই জায়গাটা একটা স্থায়ী জায়গায় চলে হ্যাঁ। যাবে। এখন কিন্তু ওইটা স্থায়ী না, কোনো প্রথম ইয়েতে নাই। প্রথম ম্যাচে আমি বললাম যে অনেকেই পা হরকায়, অনেকেই প্রথম ম্যাচটা একটু নড়বড়ে থাকে, মানসিকভাবে একটা দ্বিধাগ্রস্ত থাকে, বা প্রথম ম্যাচে বুঝতে পারে না, বুঝে উঠতে পারে না কী করবে তারা। দ্বিতীয় ম্যাচ থেকে অনেকেই ঘুরে দাঁড়ায়, ছোট দলের সাথে ড্র করে বা হেরে। আমরা দেখেছি যে স্পেন 2010 সালে প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সাথে হেরে তারা কিন্তু শিরোপা জিতেছে। গত টুর্নামেন্টও আর্জেন্টিনা সৌদি আরবের সঙ্গে হেরে কিন্তু রানার ইয়েতে চলে চ্যাম্পিয়ন গিয়ে হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে। তো এইটা হয় বিশ্বকাপে, তো বিশ্বকাপের মতন একটা টুর্নামেন্টে এই ধরনের ঘটনা আমরা অহরহ দেখি, যে প্রথম ম্যাচে হেরেও তারা চ্যাম্পিয়ন হয়, এবং নিকট ভবিষ্যতে যে ম্যাচগুলো হয়েছে সবগুলো এটার প্রমাণ। তো এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, প্রথম ম্যাচে ফেভারিট দলগুলো মানে যারা শিরোপা পথে কেউ কিন্তু হারে নাই এবার। না, প্রথম ম্যাচ হয়ে গেল তো সবারই, আজকে তো শেষ হলো। তো হ্যাঁ। কেউই কিন্তু হারে নাই। সর্বোচ্চ ড্র করেছে নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, ব্রাজিল। তো তারা ড্র করেছে, এবং আমি বলবো যে পর্তুগাল ছাড়া প্রত্যেকেই কিন্তু ভালো খেলেছে। যেমন নেদারল্যান্ডস জাপানের সাথে যথেষ্ট ভালোই খেলেছে, তাদের আক্রমণের ধারটাও বেশি ছিল, তা কিন্তু জাপান তো আপনি জানেন যে এশিয়ার পরাশক্তি, তাদের সঙ্গে গোল খেয়ে গেছে, গোল দিয়েছে, গোল খেয়ে শোধ করে জাপান খেলার ফিরে আসে, সমতায় আসে, তারপর 2-2 গোলে ড্র হয়। সেক্ষেত্রে নেদারল্যান্ডস ওই যে হিসেবে ভালো। মরক্কোর সঙ্গে ব্রাজিল সেকেন্ড হাফে তাদের স্বরূপে ফিরেছিল, গোল পায় নাই, কিন্তু তারা তাদের খেলাটা খেলেছে। মরক্কো একটা শক্তিশালী দল, অর্থে ধরতে গেলে মরক্কো এবং ব্রাজিল কিন্তু মোটামুটি একই কাছাকাছি ফিফা র্যাঙ্কিং এ। সেই অনুযায়ী ব্রাজিল বলবো ভালোই খেলেছে, তাদের দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়াবে নিশ্চয়ই, আমি প্রত্যাশা করব। এবং স্পেনও সেম, তারা কেপ ভার্দের দেয়ালটা ভাঙতে পারে না। একটা ঘটনাই ঘটছে পুরো ম্যাচে, আমি বলবো মানে যতটুকু আমি বুঝি ফুটবল, তাতে মনে হচ্ছে তারা দেয়ালটা ভাঙতে পারে না, কিন্তু ম্যাচটা যেটা স্পেনের খেলার কথা স্পেন সেটাই খেলেছে। কোনো সেই হিসাবে পর্তুগাল আসলে খুবই হতাশ করেছে। পর্তুগালের আসলে কালকের ম্যাচে ডিআর কঙ্গোর সাথে একেবারে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটাই আসলে আমাদের প্রত্যাশার বাইরে। হ্যাঁ, অপ্রত্যাশিতভাবে এটা হয়েছে পর্তুগালের জন্য। এটা একটা অ্যালার্মিং বিষয়। কিন্তু রাতে যে ম্যাচগুলো হবে আজকে, প্রত্যেকেরই দ্বিতীয় ম্যাচ, এবং এই অর্থে যেটা রাতে এই ম্যাচগুলো নিয়ে, হ্যাঁ, এই সাউথ আফ্রিকা চেকিয়া খেলবে। আপনি জানেন যে সাউথ আফ্রিকা চেকিয়ার মধ্যে মেক্সিকো খেলবে, তারপরে ইয়ের সঙ্গে দক্ষিণ কোরিয়ার। তো আমি বলবো যে ম্যাচগুলো তো এবার ভাগ্য নির্ধারণী। আজকের ম্যাচগুলো ইম্পর্টেন্ট। চেকিয়া আপনি জানেন যে একটা ভালো দল, সে কিন্তু পয়েন্ট হারিয়ে আসছে কোরিয়ার সঙ্গে। তো এখানে তাদের ডুয়ার ডাই ম্যাচ হবে সাউথ আফ্রিকার। সাউথ আফ্রিকাও এবার ভালো করার জন্য আসছে, তারা কতদূর কি খেলে এটা দেখার বিষয়, যে তারা আসলে এই ম্যাচটাও তাদের জন্য ভাগ্য নির্ধারণী। যদি কোনো পয়েন্ট পেয়ে যায় তাহলে একটা তাদের জন্য পয়েন্ট নিয়ে যেতে পারবে। এবং এদিকে কিন্তু কোরিয়া অলরেডি একটা পয়েন্ট পেয়ে, কোরিয়ার 3 পয়েন্ট আছে। কোরিয়ার সেক্ষেত্রে মেক্সিকোর সঙ্গে যদি ড্র করে, হারলেও আমি বলবো যে কোরিয়ার জন্য চান্স থাকবে, যেহেতু তারা 3 পয়েন্ট পেয়ে আসছে। মেক্সিকোর সঙ্গে কোরিয়ার জন্য অবশ্যই ডিফিকাল্ট হবে ম্যাচটা। মেক্সিকো তাদের নিজেদের মাটিতে খেলে, কোরিয়ার থেকে অনেক বেশি এক্সপেরিয়েন্সড এবং র্যাঙ্কিং এ অনেক বড় দল। সেক্ষেত্রে আমি বলবো যে কোরিয়ার ম্যাচটা, মেক্সিকোর ম্যাচটা নিঃসন্দেহে একদম পরিষ্কার ফেভারিট মেক্সিকো। তারা চাইবে যে মেক্সিকোই জিতবে, আমার যা ধারণা। হয়তো কোরিয়া যদি তাদের খেলাটা খেলতে পারে তাহলে হয়তো রেজাল্ট ড্র হতে পারে। আর আরেকটা ম্যাচ আছে আপনার রাতে আজকে একটা সময়, সেটা হচ্ছে যে সুইজারল্যান্ড বসনিয়া কিন্তু কানাডার সঙ্গে প্রথম ম্যাচে ড্র করেছে। তারা কানাডা ছিল স্বাগতিক, তাদের সঙ্গে ড্র করে আসছে। বসনিয়া খুবই গতিশীল খেলা খেলে, সেম খেলাটাই আবার সুইজারল্যান্ডও খেলে। সুইজারল্যান্ডও প্রথম ম্যাচে ড্র করে আসছে। তো এটা সুইজারল্যান্ডের জন্য, বসনিয়ার জন্য একদম ডুয়ার ডাই ম্যাচ, এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমি মনে করি যে এটা এই ম্যাচে যারা জিতবে তারাই হয়তো এগিয়ে যাবে। যদি ড্র করে তাদের জন্য পরের লাস্ট ম্যাচটা থাকবে একদম ক্রুশিয়াল। তো সেক্ষেত্রে প্রত্যেকেই চাইবে দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে, এবং এখন থেকে আমাদের হয়তো রাত জাগা আরো বেশি হবে। কারণ হচ্ছে সবার যেহেতু দ্বিতীয় ম্যাচ, আমরা ধরেই নেব এই ম্যাচের ফলাফলের উপরে পুরা টুর্নামেন্টের ভবিষ্যৎ। এজন্য আমরা আজকে রাত থেকে হয়তো পুরো টুর্নামেন্টে জেগে কাটাতে হবে। একটু যে আমরা না দেখে কাটিয়েছি ওটা আসলে স্কোপ থাকবে না। এখন থেকে প্রত্যেকটাই সতর্ক আমাদের থাকতে হবে, দৃষ্টি রাখতে হবে। তো হীরা ভাই, আপনাকে ধন্যবাদ। আর আজকে আমাদের এই বিশ্বমাতানো বিশ্বকাপের আলোচনা এই পর্যন্তই ছিল, এবং আমাদের সাথেই থাকুন। আমরা আগামীকাল আবার ম্যাচের যে ফলাফল হবে সেটা নিয়ে পর্যালোচনা করব। ধন্যবাদ।